দুষ্কৃতিকারীদের খোঁজে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। চলছে অপারেশন ডেভিল হান্ট। হন্য হয়ে খুঁজছে ডেভিলদেরকে, কিন্তু ডেভিলরা আবার অ্যাঞ্জেলের বেশেই রাস্তাঘাটে ঘুরছে। এদিকে এবার কপাল পুড়ল ডক্টর ইউনূস সরকারের। অপারেশন ডেভিল হান্ট চালানোর পর পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ কর্মীগুলোর রাজপথে তাণ্ডব করে ডক্টর ইউনূস এবার নিজেই তুপের মুখে সারা দেশে এই পরিস্থিতিগুলো হওয়ার পরে। আওয়ামী লীগের কপাল খুইলা গেছে, আর আপনার সমন্বয়ে কিংবা অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই ভাই, যে কপাল পুইরা গেছে টুনটুনা টুনটুন। আসলে এই টুনটুনা টুনটুন সুরটা বাজাইলো কেনা ডক্টর ইউনূসের পিছনে, কিংবা সমন্বয়করা বা এরা যে বর্তমান আপনার বিদেশিদের কথায়। দেশে শুরু হলো যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অ্যাকশনের কথাও বলছেন, মাঠে ডেভিল হান্টও চলছে। বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে। এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতা কর্মী, কিন্তু এর বাহিরেও মব করা কিছু ডেভিল আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। গত সোমবার দেখা গেল মোহাম্মদ ইউনূস তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং সেই বৈঠকে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে এবার তৎপর থাকতে হবে। তবে কি এবার যুদ্ধের জন্য আশঙ্কা করছেন মোহাম্মদ ইউনূস? ঘরে বাইরে প্রচন্ড চাপে মোহাম্মদ ইউনূস। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো। নানা আলামতে এটি পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস নিজে কিংবা তার প্রেস সচিব, আবার অনেক জায়গায় পুলিশের সামনে অন্যায় হচ্ছে, ওইখানে হাতও দিচ্ছে না। কেন? তারা জানে যে এই মুহূর্তে তারা ক্ষমতাধারী। তারা কারা? বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটি। এগুলাতে এখন কেউ হাত দেয় না, আগে যেমন আওয়ামী লীগের হাত দিত না। সবকিছুতেই শুধু আওয়ামী লীগের কথা উঠছে। অবশেষে ডক্টর ইউনূস এইসবের বিষয়ে অপারেশন ডেভিল হান্ট চালু করেছেন সারা দেশের মধ্যে, যৌথ বাহিনীর অভিযান। এখন কি হয়েছে, ডক্টর ইউনূসের উপরই একটা প্রভাব পড়েছে। এই প্রভাবের কারণে ডক্টর ইউনূস কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষরাও রাজপথে নেমে যায়। কাজে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সবাই কি বলতেছে, সবার আলোচনা সমালোচনাগুলা যেগুলো দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি এইগুলো নিয়ে, অপারেশন ডেভিল হান্ট এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো নিয়ে আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে। এই যে দেখুন, শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে। এটা বেশ গুরুগম্ভীর নাম দেওয়া হয়েছে, অপারেশন ডেভিল হান্ট। ডেভিলরা বা শয়তানরা যেন পালিয়ে যেতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজই কোনো ডেভিল যেন পালাতে না পারে। ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে। এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয় এবং এটার সংকট কি, সমস্যা কি, সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই। তার আগে আরও দু একটা কথা। এখন ঘটা করে আওয়াজ দিয়ে, আমরা করতে ভাষায় আজান দিয়ে, এভাবে বলি, আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইন শৃঙ্খলা রক্ষা করবে, তার কাজই ওটা। পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না, তার কনফিডেন্স নেই, ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি। তার সাথে তার সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে আইন শৃঙ্খলা রক্ষা, সেটা করা যায়নি। কেন করা যায়নি? বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর, যেখানে ছাত্র জনতাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন, তার আগে যথেষ্ট ভালো ছিল? যারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির নামে বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে, মানুষের উপরে হামলা করেছে, প্রতিষ্ঠানে হামলা করেছে, ফুটবল খেলা হতে দেয়নি, মাজার ভেঙেছে, অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি, সেই সময় কি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলার পরিস্থিতি কি ভালো ছিল? রক্ষাকারীরা, বাহিনীগুলো তখন কি করেছিল? এই প্রশ্ন আমরা করতে পারি। আমি করেছি, বহুদিন করেছি, এবং করতে করতে অনেকের কাছে কারো দালাল হয়ে পরিণত হয়েছি। যাই হোক, আই ডোন্ট কেয়ার। আমি বহুবার বলেছি,
আমার যেটা সঠিক মনে হয় সেটা বলবো, এবং আমি ভুলও হতে পারি। আমি সঠিক যেটা এখন মনে হয় সেটা যে সবসময় সঠিক তা না। আমি আমার একাধিকবার আমার ভুল স্বীকার করার ভিডিও করেছি। যাই হোক, আমার যদি কখনো ভুল মনে হয় আমি সেটা স্বীকার করবো, কিন্তু এই মুহূর্তে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলবো। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে না, এবং সেই করে নাই বলেই বাংলাদেশে একটা অ্যানার্কির অবস্থা তৈরি হয়েছে, এবং সারা পৃথিবী এটা দেখছে। আওয়ামী লীগ দেখাচ্ছে, ভারতও দেখাচ্ছে। তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে। সর্বশেষ 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল, 32 নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে। অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম অনেকগুলো 50-100 মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে, সেগুলো কি ঠেকানো যেত না? যেত। আমি এভাবে বলেছিলাম, বলছি 5 ফেব্রুয়ারি কি 5 অগাস্টের চাইতে বেশি ক্ষোভ ছিল মানুষের শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর। এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো, আগুন দেওয়া হলো, সেগুলো তো 5 অগাস্ট দেওয়া হয় নাই। 5 ফেব্রুয়ারি ক্ষোভ কি তার চেয়ে বেশি ছিল? এটুকু আমরা বুঝি তো। তার মানে এর পেছনে ষড়যন্ত্র, ইন্ধন এগুলো ছিল। সরকারের ব্যর্থতাও ছিল, সরকার পারছে না আমার মধ্যে ক্ষোভ, এখন ওটার উপরে চাপিয়ে দাও। তাই যদি থাকে এই ষড়যন্ত্র, ইন্ধন কারা দিল? সরকার কি সেগুলো দেখেছে, দেখার চেষ্টা করেছে, তাদেরকে ধরার চেষ্টা করেছে? তাদের ভাষায় সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে? না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিলটা যেন পালাতে না পারে। ডেভিলটা পালিয়ে গেছে। আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের 70-80 জন এমপি ভারতে, অন্যান্য দেশের কথা বাদই দিই, অন্তত 70-80 জন ভারতে, বিভিন্ন জেলার প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, উপজেলা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 1000 গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে। ডেভিল তাদের ভাষায়, আমি ডেভিল বলতে চাই না, এই ডেভিল শব্দটা আমার সিরিয়াস আপত্তি আছে, আসবো। তো তারা যে চলে গেল, কিভাবে গেল? কেউ বলেন, ইভেন বিএনপিকে অভিযুক্ত করেন বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম, এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে, আমি এটাও জানি, এটাও স্বীকার করি। তো তাও যদি হয়ে থাকে, এর দায়কার বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া কি কাজটা করতে পেরেছে? তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধহয় ডেভিল হান্ট, একটা অক্ষম, যখনই আমাদের মনে রাখতে হবে, যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে একটা সকল বিশেষ অভিযানের কথা বলে, এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ করে। এবং সরকার যেহেতু ব্যর্থ, জনগণকে বোঝানোর চেষ্টা করছে, দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি, এবার কিন্তু সব ঠিক করে ফেলবো। খুব ভালো কথাটা, বাজে কথা। ডেভিল প্রসঙ্গে আসি। খেয়াল করি আমরা, আওয়ামী লীগের লোকজন অপরাধী এবং তারা মানুষ, এবং মানুষ হিসেবে তারা প্রতিটা মানবাধিকারে এনটাইটেলড। ঠিক এই জিনিসটাই আসলে মানবিক মর্যাদা। আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে লিখেছিলাম, এটা আমরা আমাদের এখন সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংশোধনী কমিটি, যে সংস্কার কমিশনের যে প্রস্তাব, তাতে এই মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ, শুধুমাত্র মানুষ। ওর ধর্ম, বর্ণ, লিঙ্গ, তার অর্থনৈতিক অবস্থা, তার কোনো রকম কোনো পরিচয় তার মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে, মানবাধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে না। সো আওয়ামী লীগও মানুষ, আওয়ামী লীগের সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও মানুষ, শেখ হাসিনাও মানুষ। দানব বলি আমি তাকে প্রায় তার কাজের কারণে, কিন্তু দিনের শেষে শেখ হাসিনাও মানুষ। তাকেও যদি আমরা হাতের কাছে পাই, হাতের মধ্যে পাই, তার মানবাধিকার নিশ্চিত করেই তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তার ন্যায় বিচারে তার মৃত্যুদণ্ড, বাংলাদেশে যদি মৃত্যুদণ্ড আছে, হবেই, এটা বলা যায়, এত পরিমাণ অপরাধ তার আছে, কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে সেটা হতে হবে। আমরা কাউকে যেন ডিহিউম্যানাইজ না করি। মানে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কাউকে শয়তান বলছি তখন, এবং সব পর্যায়ে, মানে অপরাধী মাত্রই শয়তান, এটা আরো ভয়ঙ্কর, যে অপরাধের সিভিয়ারিটি না। শেখ হাসিনাকে আমরা কেউ যদি বলতে যাই কোনো একটা ইমোশনের জায়গা থেকে, সেটা যদি বলি, আর একেবারে পরের দিকে সবাইও শয়তান, যে ঠিক না। কেন? এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে। সেটা হলো এই মানুষকে ডিহিউম্যানাইজ করা, তার মানবাধিকার লঙ্ঘন, এমনকি একটা গণহত্যারও ইঙ্গিত দেয়। গ্রেগরি স্ট্যান্টন, একজন বিখ্যাত গণহত্যার ব্যাপারে বিশেষজ্ঞ, তিনি বিখ্যাত হয়েছেন, তিনি রুয়ান্ডান জেনোসাইড তিনি প্রেডিক্ট করেছেন 4 বছর আগেই, অ্যান্ড ইট হ্যাপেন্ড লেটার। একটা জিনিস যোগ করে রাখি, ইনি কিন্তু ভারতে একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন মুসলমানদের উপর। ভয়ঙ্কর কথা, আগে জানিয়ে রাখি, আমি আসছি। তো জেনোসাইডের অনেকগুলো স্টেজ আছে, যেটা দেখে আপনি আসলে বুঝতে পারেন উনি তার জ্যোতিষী নন। রুয়ান্ডাটা কেন বলেন? উনি সমাজের মধ্যে অনেকগুলো ঘটনা দেখছেন, সেগুলো দেখেও তার মনে হচ্ছিল। এবং এর মধ্যে একটা, যেটা আসলে আজকে বলতে চাই, ওই আলোচনার জায়গা এটা না, আপনারা স্ট্যান্টনের ভিডিও পাওয়া যায়। এবং যে মিয়ানমারেও যে জেনোসাইড হতে যাচ্ছে, এটা উনি আগেও বলেছিলেন, যে অবশ্য এটা প্রেডিক্ট করা ছিল, কারণ রোহিঙ্গাদের উপরে সিস্টেম্যাটিকলি হয়েছে। উনি বলছেন জেনোসাইডের একটা সিগন্যাল হচ্ছে মানুষকে ডিহিউম্যানাইজ করা। যেমন আমি আপনার খুঁজলেই দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
ইহুদিদের প্রতি ঠিক এই ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছিল, কখনো কখনো তাদেরকে তেলাপোকা বলা হচ্ছিল, কখনো কখনো ইঁদুর বলা হচ্ছিল, এরকম নানা রকম অ্যানিমালের নাম, এবং যেসব অ্যানিমালকে আমরা অপছন্দ করি, শেয়াল বলা হচ্ছিল, যাদেরকে আমরা অপছন্দ করি সেসব নাম দিয়ে তাদেরকে স্টিগমাটাইজ করে ডিহিউম্যানাইজ করা হচ্ছিল। একই প্রবণতা ভারতে আছে, স্ট্যান্টনি বলছেন। খেয়াল করবেন, ওখানে আমাদের দেশ থেকে যাওয়া বলে কার্যত অনেক মুসলমানকে, আসলে ওদের যে ন্যারেটিভ বিজেপির, সেই ন্যারেটিভে মুসলমান মাত্র চেষ্টা, বাংলা কথা বলা মুসলমানকেই তারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম হিসেবে দেখাতেছে, এবং তাদেরকে টার্মাইট বলেছিলেন জনাব অমিত শাহ। এটা ইজ আ সিগন্যাল অফ জেনোসাইড। আমাদের সরকার বলবে যে অনেকে অত ভেবে করেননি, কিন্তু আমরা এই যে শয়তান হিসেবে দেখার প্রবণতা, এটাকে ডিনাউন্স করি। আওয়ামী লীগের যে পর্যায়ের লোকই ধরা, উপরে পর্যায়ে সব যারা বেশি শয়তান তাদের ভাষায় যদি বলি, তারা নাই আসলে, ছোটখাটো শয়তান আছে, মধ্য পর্যায়ে শয়তান আছে, তাদেরকে ধরা পড়লেও তাদেরকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, সত্যিই করতে হবে। কারণ এই ধরনের বিশেষ অভিযানগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে। অপারেশন ক্লিন হার্ট 2001 থেকে 6 বিএনপির ওই যে সরকারটার সময় হয়েছিল, আমি ভুল না করে থাকলে 35-40 জন মানুষ মারা গিয়েছিল তখন হেফাজতে, এবং তখন বলা হতো হার্ট অ্যাটাকে মারা গেছে। ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে 6-7 মাসে 200 মানুষকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। সিনহা রাশেদ মেজর 20 সালের জুলাইতে যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, এই সংখ্যা আরো কয়েকশো হয়ে যেতে পারত। তখন ওই ঘটনার পর হঠাৎ করে সো কল্ড ক্রসফায়ার বন্ধ হয়ে গিয়েছিল, তাই ওই অভিযানটা আর চলেনি। এর মধ্যে ঝুঁকি থাকেই, আমাদের চর্চা হয়ে গেছে। আমি জানি না এই সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে যাবে বলে মনে করেন, কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল আছে, which is ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, কিছুদিন আগে যেটা খেয়াল করেছি, সেটা কিছুদিন আগে যুব দলের একজন সদস্য যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছেন। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখা ভালো, বিচার বহির্ভূত হত্যা আর কাস্টাডিয়াল ডেথ কিন্তু একই না। অনেকে কাস্টাডিয়াল ডেথকেও বিচার বহির্ভূত হত্যা বলেন না। আমাদের সোকল ক্রসফায়ার আসলে আপনি হত্যা করার ইন্টেনশনে তাকে নিয়ে গুলি করেন, মেরে ফেলেন, এটা পরিকল্পিত, আপনি হত্যাই করতে নিয়ে যাচ্ছেন। কাস্টাডিয়াল ডেথে আপনি টর্চার করছেন, করতে করতে ওই মানুষ মরে যায়। হত্যার ইন্টেনশন আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তাদের থাকে না, সেজন্য এটা একটু ডিফারেন্ট। আমরা দেখলাম যে ওই যুবদল ওই নেতার প্রসঙ্গে অনেকে এটাকে বিচার বহির্ভূত হত্যা বলছেন না, এই সূক্ষ্ম ডিফারেন্সটা আছে। যদিও নির্যাতন করে মানুষ মেরে ফেলাকে আরো ভয়ঙ্কর আমরা মনে করতেই পারি, যে কি পরিমাণ নির্যাতন করলে একটা মানুষ মরে যায়। যাই হোক, এই সরকারের কাস্টাডিতে গত 6 মাসে 17 জন মানুষ মারা গেছে, আমরা অনেকে খেয়াল করিনি। যুবদলেরটা নিয়ে, ওই কর্মীকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ার শোরগোল হয়েছে বলে আমাদের সামনে এসছে। সুতরাং এই সরকারের সময়েও ওই যে বললাম সংস্কৃতি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কৃতি পরিবর্তন মেজর হয়নি। আর বিশেষ করে সেনাবাহিনী আছে এখন মাঠে, কিন্তু মনে রাখতে হবে সেনাবাহিনী আসলে এই কাজের জন্য সেনাবাহিনীকে রাখা হয়নি, সেনাবাহিনীর ট্রেনিংও এটা না। সুতরাং আমরা চাই খুব সতর্ক থাকবেন। এই নামগুলো তো বটেই, রাখা যাবে না। অভিযানের ক্ষেত্রে সতর্ক থাকা, মানুষের মানবাধিকার নিশ্চিত করা। আওয়ামী লীগ হলেও তার উপরে টর্চার করা যাবে না, তাকে সাদা পোশাকে ধরা যাবে না, তাকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। আমি বহুবার বলেছি, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন 2013-তে নির্যাতনের সংজ্ঞায় বলা হয়েছে কষ্ট দেয় এমন কোনো শারীরিক এবং মানসিক নির্যাতন। মানসিক নির্যাতনও করা যাবে না, কাস্টাডিতে শারীরিক নির্যাতন, একটা চট থাপ্পড় দেওয়া দূরে থাকুক। এটা এখনকার সময় বলে না, ভবিষ্যতের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে এসব ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন আমরা দেখতে চাই না। আমরা এমন একটা সরকার পেতে চাই, এই সরকার এই বেঞ্চমার্কগুলো দিলে ভালো হতো। আমি প্রায় বলছি একটা বেঞ্চমার্ক, যে তারা রুটিন ভাবেই সব আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যায়। কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অ্যাকশনের কথাও বলছেন, মাঠে ডেভিল হান্টও চলছে। বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে। এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতা কর্মী, কিন্তু এর বাহিরেও মব করা কিছু ডেভিল আছে, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। আর এগুলোর দায়ভার ইতিমধ্যেই সরকারের কাঁধে এসে পড়েছে। বরাবর শান্ত থাকা ডক্টর ইউনূস এখন অশান্ত বক্তব্য দিচ্ছেন। বাট আমরা আশা করি ওনার এই বক্তব্যগুলোর পরে মিনিমাম লেভেলে এই মবের যে খেলা সারা বাংলাদেশে, যে আইনের তোয়াক্কা নাই, পুলিশ নাই মনে হয় দেশটাতে, আমার কথা পছন্দ হয়েছে না, এ বাড়ি ভেঙে ফেলো, তার দোকান লুটপাট করে ফেলো, তারে মাইরা ফেলো, তারে একটা ট্যাগ দিয়ে দাও, এই খেলাটা বন্ধ করতে হবে। এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা শক্ত বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনূস। ইভেন আমরা দেখলাম যে গতকালকে এই সরকারের মাস্টারমাইন্ড হিসেবে খ্যাত মাহফুজও কিন্তু বলছেন, যদি চেতনাকে ধারণ করেন তাহলে মব বন্ধ করেন, আর যদি মব বন্ধ না করেন তাহলে মবকারীদেরকেও
ডেভিল হিসেবে ট্রিট করা হবে। তার মাঝখানে গতকালকে আপনারা জানেন যে বইমেলাতে একটা স্টলে কিছু আলেমরা বা কওমি মাদ্রাসার ছেলেরা গিয়া এক ধরনের মব করছে সেখানে, কেন? তসলিমা নাসরিনের বই বিক্রি করে এই একটা ইস্যুতে। এখন সেইটা নিয়ে কিন্তু দোকানটার মধ্যে ভাঙচুর করা হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিনের পছন্দ করি না, কিন্তু তসলিমা নাসরিনের বই যিনি বিক্রি করছেন বাংলা একাডেমির অনুমোদন নিয়েই তো করতেছেন, তাহলে অনুমোদন কেন বাংলা একাডেমি দিল? আর বাংলা একাডেমি যদি অনুমোদন দিয়া থাকে তাহলে আপনার মন চাচ্ছেন একটা দোকানে যে ভাঙচুর করবেন, এটা তো ভাই গুন্ডামি, স্পষ্ট এটা গুন্ডামি। তো এই যে গুন্ডামি পান্ডামি চলছে, এ নিয়ে বইমেলায় যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর ইউনূস এবং তার সরকার। একই সঙ্গে সরকারের একদম শীর্ষ পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে গতকালকের ঘটনায় কারা জড়িত। তো সবার তো ভিডিও ফুটেজ আছেই, আলগা তো জানার দরকার নাই। একটা তো জোতা ঝুলে হয়ে গেছে, আমার বাড়ি বামনবাড়িয়া, পুলিশ টুলিশ ভয় পাই না ভাই, এই করালাম সেই করালাম, এটি ফুটেজ আছে। আচ্ছা, তো সরকারের বক্তব্য হচ্ছে যে যাদের ফুটেজ আছে বা না আছে যাই হোক, দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলছে যে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলা যেটা হয়েছে এটা তীব্র নিন্দনীয়, আর বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয় এই হামলা। তবে এমন হামলা অনেক জায়গায় চলে, সরকারের ওই দিকেও নজর রাখা উচিত। আর এই ধরনের সহিংসতা এটা কি বলা হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ সেটাকেও সাংঘর্ষিক অবস্থায় নেয়। তো সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বলে দিছে দেশে যে কোনো ধরনের গণসহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের জোরপূর্বক কোনো ঘটনা হয় কোনো নাগরিকের সাথে, কোনো প্রতিষ্ঠানের সাথে, তাহলে সরকার খুবই শক্ত ভূমিকা পালন করবে, কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা মনে করি দেখেন, মবের যে খেলাটা হচ্ছে এই খেলা কিন্তু ভবিষ্যতে আবার হবে, হবে না? হবে। কেন হবে বলি, আজকে আওয়ামী লীগ বাটে আছে, বিপদে আছে, অন্যায় করছে, তো অন্যায়ের জন্য তো এদেশে আইন আছে, সরকার আছে, বিচার করবে সরকার আইনের মাধ্যমে। আপনার ভালো লাগছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেললেন, অমুকের দোকান ভেঙে ফেললেন, এমন তো না যে দেশে আইন নাই। তো এই যে ভাঙ্গাভাঙ্গির খেলা, বাংলাদেশের মানুষ ভালো কাজের উপকার মানে প্রতিদান দেখ না দেখ, খারাপ কাজের প্রতিদান সে 10 গুণ দেয়। যেটা নতুন চালু হবে এটা 10 গুণ বেশি আকারে ফিরে আসবে, এটা মাথায় রেখেন। কারণ বাংলাদেশের মানুষের চরিত্র আমাদের এইটা, কোনো কিছু একটা পাইলে এইটা মনে করলেন 10 গুণ বাড়ামো, এটাই নিয়ম। দেশে সরকার আছে, সরকারকে কাজ করতে দেন। আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে থাকেন, আইনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করেন, যে অপরাধী তার বিরুদ্ধে মামলা করেন, মামলাটা আপনার বাদী নিজেই জানে না মামলাকার। বাংলাদেশ এখন এগুলো অনেক জায়গায় হচ্ছে, আসামি একজনের জায়গায় দিয়ে বসতে সজ্ঞতনামা 50 জন, অমুকে কয় তারাও দিয়া দে, কারণ কি তারে ভাল লাগে না, দিয়ে দিচ্ছে। এরকম ভুয়া মামলা হচ্ছে অনেক, সরকারগুলো কথা বলে। আর এই মব জাস্টিসের খেলা বন্ধ করতে হবে, নয়তো এই মব জাস্টিস যুগে যুগে ফিরে আসবে। তখনও আমরা এইভাবেই বুঝাবো ভাই, কিন্তু লাভ হবে না, আপনার ক্ষতি হবে। দেশে আইন আছে, আইনের মধ্যে সবাই চলুন, তাহলে যে এই নতুন বাংলাদেশ বা আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তিত হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। কেমনে হবে? হওয়ার রাস্তাতে আমরা আসি। বৈশ্বিক দুর্নীতির যে সূচক বিষয়ক রিপোর্ট সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান আরো অবনতির দিকে গেছে, অর্থাৎ দুর্নীতির মাত্রাটি বেড়েছে 2024 সালে। কিন্তু টিআইয়ের এই রিপোর্ট নিয়ে আমার মনে বড় একটি প্রশ্ন। তার কারণটি হচ্ছে 2024-এ তো মোটামুটি সমান সমান ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই যে বাংলাদেশে অবনতি ঘটলো, সেই দায়টি আসলে কি দুজনের উপরে সমানভাবে বর্তাবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টিতে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি, এটি শুধু 7 মাসের হিসাব? একটু ব্যাখ্যা করার চেষ্টা করি।
টিআই এর সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের যে স্কোর সেটি হচ্ছে 23 এবং এটি গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন, অর্থাৎ 13 বছরের মধ্যে রেকর্ড করেছে দুর্নীতিতে। 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 151 180টি দেশের মধ্যে। এই 151তম অবস্থানে বাংলাদেশের সাথে সহ অবস্থান করছে কে কে? কঙ্গো এবং ইরান। এখন দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতিতে সবচেয়ে বেশি মানে উপরের দিকে অবস্থান করছে 17 পয়েন্ট নিয়ে আফগানিস্তান পরেই বাংলাদেশ। এখন টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটি যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি যে সংবাদ সম্মেলন করে এই রিপোর্টটি প্রকাশ করলেন, তিনি প্রতি বছরই সংবাদ সম্মেলন করে এই রিপোর্ট প্রকাশ করেন। তিনি সংবাদ সম্মেলনে বলছেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যেসব কথাবার্তা বলতেন সেটি এখানে তুলে আনা হয়েছে। তিনি এই ধরনের দুর্নীতি লালন করেছেন এবং এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও ইফতেখারুজ্জামান মন্তব্য করছেন। তিনি বলছেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে, বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। ডক্টর ইফতেখারুজ্জামানের কথাবার্তা আমরা সবসময় খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে ধরি। নিশ্চয়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি গালমন্দ খেয়েছেন আওয়ামী লীগের সময়ও, আবার বিএনপির সময়ও খেয়েছেন। কিন্তু আমি যেহেতু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত থাকলে তার কাছে একটি প্রশ্ন করতাম যে 2024 যে রিপোর্টটি, এই 2024 পুরোটা সময় জুড়ে তো শেখ হাসিনা ছিলেন না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে, তারপর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে দুর্নীতির এই সূচকটি কি আমরা পুরো বছরের সূচক ধরব? যদি তাই হয়ে থাকে, এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি এড়াতে পারেন, নাকি তার সময়ে কোনো ধরনের দুর্নীতি ঘটেনি? এটি কি মানে শুধুমাত্র জুলাই পর্যন্ত হিসাব, 5 আগস্ট শেখ হাসিনা চলে গেলেন, তাহলে কি এটি 7 মাসের দুর্নীতি হিসাব? আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় যে সীমাহীন দুর্নীতি, যথেচ্ছ লুটপাট, টাকা পাচার, এগুলো অবশ্যই হয়েছে, অবশ্যই, কেউ আমরা অস্বীকার করি না। কিন্তু এই হিসেবটা একটু দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে যে আওয়ামী লীগ আমলে সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতি দমন কমিশন, দুদক সহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার অর্থ পাচার, দুর্নীতির বিস্তার ঘটেছে, এও আমরা জানি। শুধু দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন, আদালতও নিষ্ক্রিয় ছিল, বরং আদালত কোথাও কোথাও উৎসাহিত করেছে দুর্নীতিতে। আমরা জানি যে অলিগার্ক গ্রুপের অন্যতম এস আলম, তারা যে টাকা পাচার করলো, ডেইলি স্টারে যে একটি রিপোর্ট এলো, বোম ব্লাস্টিং রিপোর্ট, যে তারা 11 বছরে $1 বিলিয়ন, মানে কোনো ক্ষেত্রের হিসাব নিয়ে, আংশিক হিসাব নিয়ে যেটি প্রকাশ করেছে যে $1 বিলিয়ন পাচার করেছে এস আলম, সেটিও কম কথা নয়। এবং সেটির বিষয়ে যখন হাইকোর্টের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হলো দুর্নীতি সহ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ আরো বিভিন্ন সংস্থাকে, সেটি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, ফুল বেঞ্চ, সেটি খারিজ করে দিল। মানে কোনো প্রকার দুর্নীতি তদন্ত চলবে না, দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছিল। এগুলো সম্বন্ধে আমরা এর আগে বলেছি। যাও, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময়ও কি দুর্নীতি থেমে আছে? কেউ চ্যালেঞ্জ সহকারে এই কথা কি বলতে পারবেন? সেই সাহস নিয়ে আমার মনে হয় না। আমরা তো নানান ধরনের তথ্য পাচ্ছি, কোনোটি অভিযোগ আকারে, কোনোটি আমরা চোখে দেখছি। হেলিকপ্টার নিয়ে কোনো উপদেষ্টার যে হেলিকপ্টার প্রীতি বা হেলিকপ্টার বিলাসিতা, আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকল্পে নানান ধরনের প্রশ্ন উঠছে, নিয়োগ বাণিজ্য চলছে, বদলি বাণিজ্য চলছে। কোনো উপদেষ্টার বাবা নাকি
তারা রীতিমতো স্বতন্ত্র অফিস খুলে বসেছেন কমিশন বাণিজ্যের জন্য। তো এইগুলোর কোনোটি অভিযোগ আকারে এসেছে, কোনোটি আমরা প্রমাণ সাপেক্ষে দেখতে পাচ্ছি দৃশ্যমান। সেই জায়গা থেকে 2024-এর যে দুর্নীতির রিপোর্টটি, আমরা কি তাহলে ধরে নেব যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার সরকারের যৌথ দুর্নীতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট, নাকি কোনো ধরনের সুযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখান থেকে বাদ দেওয়ার? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, অনেকে বলছে যে দুর্নীতি কমে এসেছে, স্বচ্ছভাবে স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছে, এগুলো অনেক কিছুই বায়বীয় কথা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কমতেই পারে, কিন্তু একেবারে যে কমেনি তা তো নয়। অতএব যে 23 স্কোর পেয়েছে বাংলাদেশ, 13 বছরের মধ্যে রেকর্ড, সেই রেকর্ডটি কি যৌথ প্রযোজনায় হলো, নাকি এখানেও আমরা শেখ হাসিনাকে এককভাবে দোষ দেব, আর সেটি দেয়া হলে পক্ষপাতিত্বের মধ্যে বিষয়টি চলে যায় কিনা? ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এই বিষয়টি ব্যাখ্যা দিলে আমাদের জন্য সহজ হতো, ধরাটি বিষয়টি বুঝতে সহজ হতো। আমাদের দুর্ভাগ্য, সেখানে যে সাংবাদিকরা ছিলেন তারা নিশ্চয়ই কোনো ধরনের প্রশ্ন করেননি। এটি আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা স্ট্রেট এবং সরাসরি, কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে, বা পুলিশের গঠনতন্ত্রে সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের, জনগণের বন্ধু। আচ্ছা, যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি, আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও মানে বিপদ আছে, শত্রু হলে তো মানে একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল? মানবাধিকার দিবসে। কেন? তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে, ফাইন। এখন সেই কোম্পানি, মানে সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবৎ যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? ইলিগ্যাল আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হইল, সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনায় যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানত, ভালোবাসত। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থাটা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যদি আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা দিয়েই হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমসহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাসনে গিয়েছেন। আর ধারাবাহিক অনেকজ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা হয়েছে এসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ নাশ, প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে, যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না। এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর কারণ অপারেশন ডেভিল হান্ট চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না। তো এখন এই যে না মনে করে, এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে। তবে হয়তো ম্যাটার অফ টাইম, কিন্তু আবার ডেভিল হান্ট শুরু হয়েছে, কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে। আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারমু, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝে না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে এবং যার যার সিদ্ধান্তগুলো প্রকাশ করতেছে। মানে বর্তমানে যে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে, যারা কিনা আওয়ামী লীগ কর্মী রয়েছে তারা কিন্তু সবসময় ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে এবং বাংলাদেশটাকে কীভাবে অস্থিতিশীলতা করা যায় বা বাংলাদেশটাকে কীভাবে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া যায় তারা তাদের বক্তব্যগুলো প্রকাশ করে, এবং সেই বক্তব্যগুলো দেখে সাধারণ মানুষরা কিন্তু বিভ্রান্তির মুখে পড়ে। সেইগুলা কোথায় কিন্তু আপনারা খান দিবেন না দর্শক, এবং অনেকে কিন্তু ভালো ভালো বক্তব্য দেয় আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেগুলো আপনারা শুনবেন এবং দেখবেন। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।